কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় ওজ নামের একটি জায়গা, যা ছিল এক জাদুকরী দুনিয়া। এখানকার মানুষদের জানানো হয় যে পশ্চিমের ডাইনি মারা গেছে। এই খবর শোনার সাথে সাথে মানুষের মধ্যে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে। সবাই আনন্দ উল্লাস করতে থাকে। যখন সবাই একসাথে জড়ো হয়, তখন সেখানে এক ভালো ডাইনি আসে, যার নাম ছিল গ্লিন্ডা। সে জারেনিয়ার সব মানুষকে খারাপ ডাইনির মৃত্যুর খবর জানায়। এতে সবাই খুব খুশি হয়। এমন সময় এক ছোট্ট মেয়ে গ্লিন্ডার সামনে আসে এবং জিজ্ঞেস করে, আগে কি ভালো আর খারাপ ডাইনিরা একসাথে ভালো বন্ধুদের মতো বসবাস করত? এটি শুনে গ্লিন্ডা তার পুরনো দিনের কথা মনে করতে থাকে এবং দৃশ্য অতীতে সরে যায়। সেই সময় পশু আর মানুষ মিলেমিশে একসাথে থাকত। পশুরাও কথা বলতে জানত এবং মানুষের কাজে সাহায্য করত। এরপর আমরা এক গভর্নরকে দেখি, যার নাম ছিল ফ্রিক্সপার। তিনি মেলেনাকে জানান, আমি একদিনের জন্য কাজে বাইরে যাচ্ছি। এটি শুনে মেলেনা খুব খুশি হয় এবং আনন্দের সাথে তাকে বিদায় জানায়। গভর্নর ট্রুপ চলে যেতে মেলেনা তার প্রেমিককে প্রাসাদে ডেকে আনে, আর তারা সারা রাত আনন্দে কাটায় এবং এই রাতটি একসাথে উপভোগ করে। কিছুদিন পর মেলেনা প্রেগনেন্ট হয়ে যায়। যখন সে গভর্নর থ্রবকে এই খবর দেয়, তখন তার আনন্দের সীমা থাকে না। কিছুদিন পর মেলেনা এক কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু তখনই থ্রবের খুশি দুঃখে বদলে যায়, কারণ এই শিশুটির গায়ের রং ছিল সবুজ। এটি দেখে থ্রব বুঝতে পারে যে এই শিশু স্বাভাবিক নয়, বরং এক ধরনের দানব। তার জন্মের পর আশেপাশের সব জিনিস বাতাসে ভেসে উঠতে থাকে। তারপর হঠাৎ করেই সেগুলো মাটিতে পড়ে যায়। থ্রব এই শিশুর উপর ভীষণ রেগে যায় এবং আদেশ দেয় শিশুটিকে তার কাছ থেকে দূরে রাখতে। গভর্নরের হুকুম মেনে এক দায়ী শিশুটিকে নিজের সাথে নিয়ে যায়। সে তাকে ভালোভাবে যত্ন করে বড় করতে থাকে এবং শিশুটির নাম রাখা হয় আলফা। কিছুদিন পর মেলেনা আরেক কন্যা সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় নেসোসা। আলফা তার বোন নেসোসার সাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। তারা একসাথে খুব আনন্দ করত, কিন্তু কোনো বাচ্চা এই নেসোসার সাথে খেলতে চাইতো না। আবার কেউ আলফার সাথেও খেলতে চাইতো না, কারণ আলফার গায়ের রং সবুজ হওয়ায় বাচ্চারা তাকে দেখে ভয় পেত। আর নেসোসার ক্ষেত্রে সমস্যা ছিল তার পায়ে, তাই নেসোসা হাঁটতে পারত না। দুজনের মধ্যে কিছু কিছু খুঁত থাকার কারণে তারা অন্য বাচ্চাদের মতো শৈশব ঠিকমতো উপভোগ করতে পারত না। একদিন তারা যখন একসাথে ছিল, তখন কিছু বাচ্চা তাদের কাছে এসে মজা করতে শুরু করে। এটি দেখে আলফা খুব রেগে যায়। রাগে তার শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। আলফা তার ক্ষমতার সাহায্যে ওই বাচ্চাদের ভালো শিক্ষা দেয়, ফলে বাচ্চারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা দেখে নেসোসা একটু ভয় পায় এবং কাঁদতে শুরু করে। তার মেয়ের কান্নার আওয়াজ শুনে গভর্নর থ্রবও সেখানে চলে আসে। সে নেসোসাকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু এর মধ্যে সে আলফার সাথে কোনো কথা বলে না, এমনকি তার দিকে তাকিয়েও দেখে না। এরপর কাহিনী এগিয়ে যায় 10 বছর পরের দৃশ্যে। আমরা একটি কলেজ দেখি, যেখানে ছাত্রছাত্রীদের জাদুবিদ্যা শেখানো হতো। জাদু শেখার জন্য এই কলেজে একটি মেয়ে আসে, যার নাম ছিল গ্লিন্ডা। তার সৌন্দর্য দেখে সবার চোখ তার দিকেই আটকে যায়। কিছুক্ষণ পর সেখানে আলফাও তার বোন নেসোসাকে নিয়ে আসে। গভর্নর থ্রব তাদের দুজনকে কলেজে ভর্তি করিয়ে দেয়। থ্রব তাদের কলেজে পৌঁছে দিতে আসে এবং নেসোসাকে মেলেনার শেষ স্মৃতি হিসেবে একটি স্যান্ডেল উপহার দেয়, কারণ মেলেনার মৃত্যু হয়ে গিয়েছিল। এখন থ্রবই তাদের দেখাশোনা করত, তবে আলফাকে এখনও সে দূরে সরিয়ে রাখত। এরপর কলেজের পক্ষ থেকে কিছু বিশেষ মানুষকে সম্মান জানানো হয়, যার মধ্যে পশুরাও অন্তর্ভুক্ত ছিল। এই পশুরাও কলেজে শিক্ষকতা করত। এরপর বক্তৃতা দেওয়ার জন্য মাডাম মোরেবল আসেন, যিনি ছাত্রছাত্রীদের ম্যাজিকের ক্লাস নিতেন। লেকচার সেশন শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রী তাদের কক্ষে যেতে থাকে, কিন্তু আলফা যখন নেসোসাকে নিয়ে রুমে যাচ্ছিল, তখন একটি মেয়ে এসে নেসোসাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। আলফা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যখন সে কথা শোনে না, তখন রাগে আলফা তার ক্ষমতা ব্যবহার করে পুরো পরিবেশ নষ্ট করে দেয়। এটি দেখে সব ছাত্রছাত্রী হতবাক হয়ে যায়, কিন্তু তখনই মাডাম মোরেবেল এসে পরিস্থিতি সামলে নেয়। এইভাবে সে আলফাকে রক্ষা করে, আর বাচ্চারা এটিকে মোরেবেলের জাদু ভেবে হাততালি দিতে শুরু করে। এরপর মোরেবেল আলফাকে একান্তে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে এই ম্যাজিক করলে কিভাবে? এতে আলফা বলে, আমি জানি না এটা কিভাবে হলো, শুধু যখন আমার রাগ হয় তখনই আমার ক্ষমতাগুলি সক্রিয় হয়ে যায়। মোরেবেল আলফার শক্তি দেখে ভীষণভাবে মুগ্ধ হয়।
তাই সে তাকে বলে কাল থেকে ম্যাজিক শেখা শুরু করতে, যাতে সে আলফাকে শেখাতে পারে কিভাবে নিজের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে হয়। এরপর আলফা তার রুমে যায়। সেখানে তার দেখা হয় গ্লিন্ডার সাথে, যে আসলে তার রুমমেটও ছিল। অর্থাৎ এখন থেকে গ্লিন্ডা আর আলফা দুজনে একই রুমে থাকবে। তবে তখনও তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক তৈরি হয়নি। এদিকে সব বাচ্চারা প্রস্তুত হয়ে ক্লাসে আসে এবং সেখানে প্রবেশ করে ডাক্তার ডিলেমান, যিনি তাদের সায়েন্স পড়ানোর জন্য আসেন। এই ক্লাসে আলফা আর গ্লিন্ডাও অংশ নেয়। ডিলেমান সব বাচ্চাদের খুব ভালোভাবে সায়েন্স পড়ান, কিন্তু তারপরও কিছু বাচ্চা ডিলেমানের কাছ থেকে পড়তে পছন্দ করত না। ওরা একেবারেই পছন্দ করত না যে তাদের একজন পশুর কাছ থেকে পড়তে হবে। তাই কিছু অসভ্য বাচ্চা ডিলেমনকে হেয় করার জন্য বোর্ডে কিছু ভুল লিখে দেয়। যখন ডিলেমন সেটা পড়েন, তিনি ভীষণ কষ্ট পান এবং রাগের মাথায় সিদ্ধান্ত নেন আর ক্লাস নেবেন না। সাথে সাথে তিনি বাচ্চাদের ক্লাস থেকে বের করে দেন। কিন্তু আলফা ক্লাস ছেড়ে বের হয় না। সে ডিলেমনের সাথে ক্লাসেই থেকে যায়। আলফাকে ক্লাসে দেখে ডিলেমন তাকে জিজ্ঞেস করেন, তুমি তোমার বন্ধুদের সাথে বাইরে গেলে না কেন? সবাই তো চলে গেছে। এতে আলফা জানায়, আমার কোনো বন্ধু নেই, আমি একা। আলফার এই একাকিত্ব আর দুঃখ দেখে ডিলেমন তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এটি দেখে আলফারও ভালো লাগে এবং সে ডিলেমনের মধ্যে তার প্রথম সত্যিকারের বন্ধুকে খুঁজে পায়। দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর আলফা মরেবেল ম্যাডামের কাছে যায় ম্যাজিকের কিছু ট্রিক শেখার জন্য। মরেবেল ম্যাডাম শুধু আলফাকেই ব্যক্তিগত ক্লাস দিচ্ছিলেন। তিনি আলফাকে বোঝাচ্ছিলেন কিভাবে নিজের শক্তি আর জাদুর ওপর নিয়ন্ত্রণ আনা যায়, কিন্তু আলফার পক্ষে সেটা করা সহজ হচ্ছিল না। মরেবেল ম্যাডাম বারবার তাকে ভালোভাবে শেখানোর চেষ্টা করছিলেন। মরেবেল ম্যাডাম আলফাকে বোঝাচ্ছিলেন আর আলফাও মন দিয়ে চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল। এতে আলফা ভীষণ খারাপ বোধ করছিল। বারবার ব্যর্থ হওয়ার কারণে আলফা খুব রেগে যাচ্ছিল, আর সেই রাগের মধ্যেই তার শক্তি সক্রিয় হয়ে যায়। তার জাদু কাজ করা শুরু করে। এটা দেখে মরেবেল ম্যাডাম খুব খুশি হন। তিনি আলফাকে বোঝান যে যদি শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে চাও, তবে অবশ্যই নিজের রাগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে। মরেবেল ম্যাডাম আরও বলেন, এর জন্য তোমাকে নিয়মিত অনুশীলন করতে হবে। একবারই কোনো কাজ পুরোপুরি সফল হওয়া যায় না। আলফা মরেবের কথা ভালোভাবে বুঝে নেয়। রাতে আলফা একা জানালার ধারে দাঁড়ায়। হঠাৎ তার চোখ যায় বাইরে। সে দেখে ডক্টর ডিলেমন অন্ধকার রাতে নির্জন জঙ্গলের পথ ধরে কোথাও যাচ্ছেন। এটি দেখে আলফার অদ্ভুত লাগে। সে আসল ব্যাপারটা জানার জন্য ডিলেমনের পিছু নেয়। এরপর ডিলেমন ঢুকে পড়েন একটি ছোট্ট বাড়ির ভেতর। ডিলেমন ভেতরে ঢোকেন আর আলফাও তাকে অনুসরণ করে সেই ঘরে প্রবেশ করে। ভিতরে গিয়ে সে দেখে অনেকগুলো প্রাণী সেখানে জড়ো হয়েছে। আসলে এই সব প্রাণী এক বিশেষ আলোচনার জন্য এখানে এসেছিল। ডক্টর ডিলেমন তার সঙ্গীদের বলেন, অনেকদিন ধরে আমাদের সাথীরা ধীরে ধীরে নিখোঁজ হয়ে যাচ্ছে। যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি, তাহলে মানুষ আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। আসলে মানুষ চায়নি যে প্রাণীরা তাদের সাথে বসবাস করুক। এই সমস্যার কারণেই আমি এই মিটিংয়ের আয়োজন করেছি, যাতে সবাই সতর্ক হতে পারে এবং কোনো সমাধান খুঁজে পায়। এই আলোচনা চলার সময় প্রাণীদের চোখ পড়ে আলফার উপর। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কিন্তু ডিলেমন আলফাকে ভেতরে আসতে অনুমতি দেন। আলফা এদের সব কথা শুনে ফেলেছিল, তাই এসে জিজ্ঞেস করে, মানুষ কি সত্যি তোমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? ডিলেমন হ্যাঁ বলে উত্তর দেন। এবার আলফাও তাদের সমস্যা বুঝে নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর দৃশ্য পাল্টে যায়। চলে আসে পরের দিন। কলেজে তখন আসে এক নতুন ছেলে, যার নাম ফিয়েরো। দেখতে সে ছিল অনেকটাই হ্যান্ডসাম। গ্লিন্ডাও সৌন্দর্যে কারোর থেকে কম ছিল না, কিন্তু ফিয়েরোকে দেখেই সে তার প্রতি টান অনুভব করে। সে কাছে গিয়ে ফ্লার্ট করা শুরু করে এবং বলে, আজ কলেজে একটি নাচের পার্টি রাখা হয়েছে। যদি তুমি চাও তবে এই পার্টিতে আমার সঙ্গে নাচতে পারো। ফিয়েরাও তাতে রাজি হয়ে যায়। রাতে পার্টি শুরু হয়। সবাই সুন্দরভাবে সাজগোজ করে সেই পার্টিতে যোগ দেয়। এই পার্টির অংশ ছিল শুধু মানুষ নয়, প্রাণীরাও। তারা সবাই মিলে আনন্দ করতে থাকে, নাচগান হয়, আর এই সময় ফিয়েরো আর গ্লিন্ডার মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমন সময় ম্যাডাম মরিব গ্লিন্ডার কাছে আসে এবং তাকে একটি জাদুকরি ছড়ি দেয়। গ্লিন্ডা কারণ জানতে চাইলে ম্যাডাম মরিব বলে, এটা আলফা দিয়েছে। শর্ত ছিল যে যদি আমি তোমাকেও আলফার সঙ্গে সঙ্গে ম্যাজিকের ক্লাস দিই, তবেই সে আমার কাছ থেকে শিখবে। আমি আলফার মতো মেধাবী ছাত্রীকে হারাতে চাই না, তাই তুমিও আগামীকাল থেকে ক্লাসে আসবে। এটি শুনে গ্লিন্ডা বেশ খুশি হয়। কিছুক্ষণ পরে আলফাও সেই পার্টিতে আসে, কিন্তু তার পোশাক দেখে সবাই হাসতে শুরু করে। তাকে নিয়ে প্রচুর মজা করা হয়, কারণ আলফা যে ধরনের পোশাক পরেছিল তা ছিল অদ্ভুত আর আলাদা রকমের। তবুও আলফা সবার হাসি এড়িয়ে নাচতে শুরু করে, কিন্তু তার নাচ ও পোশাকের মতোই অদ্ভুত ছিল। তাই লোকজন আরও বেশি মজা করতে থাকে। এটা দেখে গ্লিন্ডার খুব খারাপ লাগে। সে নাচতে নাচতেই আলফার কাছে চলে আসে এবং তার স্টেপগুলো অনুসরণ করে আলফার সঙ্গে নাচতে শুরু করে।
এতে আলফারও সাহস বেড়ে যায়, আর দুজনকে একসঙ্গে নাচতে দেখে পার্টিতে উপস্থিত লোকজনও তাদের স্টেপ দেখে নাচতে শুরু করে। সব দেখে আলফার খুব ভালো লাগে। সে গ্লিন্ডাকে জড়িয়ে ধরে আর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। এখন তারা একই রুমে একসঙ্গে খুশি মনে থাকতে শুরু করে। যেখানে আগে তাদের মধ্যে খুনসুটি চলত, ওইভাবে তারা দুজন এখন একে অপরের বেস্ট ফ্রেন্ডের মতো আচরণ করতে শুরু করে। সাথে সাথেই গ্লিন্ডা আলফাকে পোশাক সাজাতে সাহায্য করে। এভাবে তারা একসাথে ভালো সময় কাটায়। পরের দিন ডক্টর ডোলিমন ক্লাসে পড়াতে আসেন। কিছুক্ষণ পরে ক্লাস চলাকালীন সৈন্যরাও এসে পৌঁছায়। তারা ডক্টর ডোলিমনকে অপমান করে টেনে বাইরে নিয়ে যায়। আলফা ডক্টর ডোলিমনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। ডক্টর ডোলিমনের পরিবর্তে এখন কলেজে নতুন একজন শিক্ষক আসেন, যিনি সকল শিক্ষার্থীকে বিজ্ঞান শেখানোর জন্য এসেছেন। সাথে তিনি একটি সিংহের শিশুও নিয়ে এসেছেন, যা পিঞ্জরে বন্দী ছিল। শিক্ষকটি এই শিশুর সঙ্গে খুব খারাপ আচরণ করেন। এটি দেখে আলফার খুব খারাপ লাগে। তখনই তাকে ডক্টর ডোলিমনের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন যে যদি পশুদের বন্দী রাখা হয় তারা কথা বলা ভুলে যাবে। এই কথা মনে করে আলফার লেগে যায়। আলফা যখন ক্লাসে প্রবেশ করে তখন সে একটি ফুলের গুচ্ছ টেবিলে জোরে মারার সঙ্গে সঙ্গে ফুলের সুগন্ধ পুরো ক্লাসরুমে ছড়িয়ে পড়ে। এই সুগন্ধে সবাই, শিক্ষার্থী এবং শিক্ষক, বেহুঁশ হয়ে যায়, যা আলফার জাদুর প্রভাবের কারণে ঘটে। তবে এই সময় ফিয়েরও একদম ঠিক থাকে এবং আলফার জাদু তার ওপর কোনো প্রভাব ফেলে না। এই ঘটনায় আলফা এবং ফিয়েরো উভয়ই অবাক হয়। ফিয়েরো সিংহের শিশুটিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করতে চায়, তাই সে আলফার সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা দ্রুত শিশুটিকে পিঞ্জর থেকে বের করে কলেজ থেকে বাইরে নিয়ে যায়। শিশুটিকে একটি বালতিতে রেখে তারা জঙ্গলের দিকে চলে যায় এবং পরে সেখানে মুক্ত করে দেয়। এরপর দুজনেই খুব ভালো অনুভব করে এবং আনন্দিত হয়। পরের দিন দেখা যায় জাদুকরের পক্ষ থেকে কলেজে একটি বার্তা পাঠানো হয়। এই বার্তাটি বিশেষভাবে আলফার জন্য, কারণ জাদুকরও জানে যে আলফা ম্যাজিকে দক্ষ। জাদুকরের আলফার মতো একজন প্রতিভাবান শিল্পী খুব দরকার। এই কারণে আলফাকে সেখানে আসার জন্য বার্তা দেওয়া হয়। গ্লিন্ডা এবং ম্যাডাম মোরবও এই খবর শুনে খুব খুশি হয়। ম্যাডাম মোরব আলফাকে বোঝায় যে এটি একদম সঠিক সময় এবং সে নিজেকে প্রমাণ করতে পারে। ম্যাডাম মোরবের কথা শুনে আলফা পুরো আত্মবিশ্বাসে ভরে যায় এবং জাদুকরের কাছে তার দক্ষতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরে আলফার জন্য জাদুকরের পক্ষ থেকে একটি ট্রেন পাঠানো হয়। ট্রেনে চড়ে সে খুব অল্প সময়ের মধ্যে জাদুকরের কাছে পৌঁছাতে পারে। ট্রেনটি দেখে সবাই অবাক হয়, কারণ এটি খুব ইউনিক। গ্লিন্ডাও আলফাকে দেখা করার জন্য আসে এবং আলফাকে বিদায় দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়। গ্লিন্ডা আলফাকে বোঝায় যে এখন সে তার সাথে থাকতে পারবে না, তাই আলফাকে একাই নিজের যত্ন নিতে হবে। এরপর আলফা গ্লিন্ডার সাথে দেখা করে ট্রেনে ওঠে। ট্রেন চলতে শুরু করে, কিন্তু তখনই গ্লিন্ডার মনে পড়ে যে তাকে আলফাকে একটি চিঠি দিতে হবে, যা জাদুকরের কাছে পৌঁছানো দরকার। গ্লিন্ডা দ্রুত আলফার কাছে ছুটে যায় চিঠি দেওয়ার জন্য এবং বলে, এটি জাদুকরের কাছে পৌঁছে দাও। আলফা চিঠি খুলে পড়ে এবং জোরে গ্লিন্ডাকে বলে, যদি তুমি আমার সাথে জাদুকরে যেতে চাও তাহলে এক্ষুনি চলে আসো। এই কথা শুনে গ্লিন্ডা একবারেই জাদুকরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আলফার সাহায্যে গ্লিন্ডা ট্রেনে উঠে যায় এবং দুজনেই একসাথে জাদুকরের দিকে যাওয়ার জন্য আনন্দিত হয়। কিছুক্ষণ পর তারা জাদুকরে পৌঁছায়। এখানে সৌন্দর্য দেখে তাদের চোখ বিস্ময়ে খুলে যায়। জাদুকরে তাদের গ্র্যান্ড ওয়েলকাম করা হয়। এরপর তারা দরবারে যায়, যেখানে অনেক বানর থাকে। এখানেই দরবারের সৈন্যদের কাজও বানররা করে। একটি বানর তাদের ভিতরে নিয়ে যায়। সেখানে তাদের দেখা হয় এক দক্ষ জাদুকরের সাথে, যিনি ম্যাজিকের জগতে খুব পরিচিত। জাদুকর গ্লিন্ডা এবং আলফাকে বোঝায়, আমাদের লক্ষ্য তোমাদের কলেজকে আরও উন্নত করা, এজন্য আমরা কাজ করছি। জাদুকর জানায়, জাদুকর থেকে কলেজ পর্যন্ত যাওয়ার একটি পথ বানানো হবে, কিন্তু আমরা ঠিক করতে পারছি না এই পথে কোন রঙের ইট ব্যবহার করা উচিত। এজন্য আমরা তোমাদের সাহায্য চাই। এইভাবেই তাদের সঙ্গে আলাপচারিতা চলতে থাকে। এদিকে ম্যাডাম মরেবিয়া গ্লিন্ডা এবং আলফাকে একটি বিশেষ বই সম্পর্কে জানায়। তিনি বলেন, এই বইটি অত্যন্ত শক্তিশালী। এতে যা লেখা আছে তা এখনও পর্যন্ত কেউ পড়তে বা বোঝাতে সক্ষম হয়নি। কিন্তু ম্যাডাম মরেবিয়া নিশ্চিত ছিলেন যে আলফা তার পাওয়ার ব্যবহার করে সহজেই এই বই পড়তে পারবে। সেজন্য তিনি আলফাকে এটি বোঝার জন্য চেষ্টা করতে বলেন, যাতে কাজটি সহজ হয়ে যায়। আলফা বইটি পড়ার চেষ্টা করতে থাকে। এটি এতদিন পর্যন্ত ম্যাডাম মরেবিয়ার জন্য বোঝা কঠিন ছিল। যখনই আলফা বইটি খোলে, তিনি এতে লেখা শব্দগুলো বুঝতে শুরু করেন। তিনি খুব সহজেই বইটি পড়তে শুরু করেন। বইটি খুবই আলাদা এবং কঠিন ভাষায় লেখা ছিল, কিন্তু আলফার জন্য এটি পড়া কোনো সমস্যা নয়।
এটি দেখে সবাই বিস্মিত হয়ে যায়। সবার চোখে অবাক হওয়ার ঝলক দেখা যায়। বইটি পড়ার সময় বানরদের অনেক কষ্ট পেতে হয়। বইয়ের শব্দগুলো তাদের উপর প্রভাব ফেলে এবং তাদের পাখা জন্মাতে শুরু করে। কিন্তু এই পাখার কারণে বানরদের অনেক কষ্ট হয়। এটি দেখে আলফা বেশ দুঃখিত হয়। সেজন্য আলফা মাদাম মোরেবিকে জিজ্ঞাসা করে, এদের ঠিক করার কোনো উপায় আছে কি? কিন্তু মাদাম মোরেবি বলেন, এদের আগের মতো বানিও না, এরা এই অবস্থায় ঠিক আছে। আলফা বাইরে দ্রুত বেরিয়ে দেখেন বাইরে সব বানর একই কষ্ট ভোগ করছে এবং তাদের শরীর থেকেও পাখা বের হতে শুরু করেছে। এটি দেখে মাদাম মোরেবি বেশ খুশি হন। কিন্তু আলফা বানরদের এই কষ্ট সহ্য করতে পারে না। সেজন্য তিনি মোরেবিকে দ্রুত তাদের ঠিক করার জন্য বলেন। কিন্তু মাদাম মোরেবি স্পষ্টভাবে অস্বীকার করেন এবং আলফাকে বলেন, এখন থেকে এইসব বানর আমাদের জন্য গুপ্তচর হিসেবে কাজ করবে। আমাদের শত্রুদের সিক্রেটগুলো এই বানরদের জাসুসির কারণে জানা যাবে। এখন কোনো অন্য প্রাণী আমাদের কাছাকাছি আসবে না, যা মানুষদের জন্য ভালো। মাদাম মোরেবি এই পুরো খেলায় আলফা বাবাকেও সঙ্গে যোগ দেওয়ার জন্য বলেন, কিন্তু আলফা তা অস্বীকার করে এবং বুঝতে পারেন যে এই মন্ত্রটি মাদাম মোরেবি দুজনকে সম্পূর্ণ করার জন্য পড়াচ্ছিলেন। এটি ছিল একটি চতুর কৌশল। আলফা মাদাম মোরেবিকে বুঝে যায় এবং পড়া বন্ধ করে দেন। মাদাম মোরেবি আবারও মন্ত্র পড়তে বলেন যাতে সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু কোনো ফল হয় না, কারণ মন্ত্র এখন আগের মতো কোনো কাজ করতে পারছে না। কিন্তু আলফা হার মানেন না এবং বইটি নিয়ে বাইরে বেরিয়ে যান, যাতে কোনোভাবে এই বই থেকে সবকিছু ঠিক করা যায়। আলফা যখন এমনভাবে দৌড়ান, মাদাম মোরেবি তৎক্ষণাৎ আলফার বিরুদ্ধে একটি কৌশল চালান। মাদাম মোরেবি বানরদের বলেন, তোমাদের এই পরিস্থিতির জন্য দায়ী কেউ আর নয়, বরং সেই সবুজ মেয়েটি যে তোমাদের এত কষ্ট দিয়েছে এবং এখন সে এখান থেকে পালানোর চেষ্টা করছে। এই কথা শুনে সব বানর আলফাকে তাদের শত্রু মনে করতে শুরু করে। তারা তাকে ধরতে লেগে যায় যাতে মাদাম মোরেবির সামনে তাকে হাজির করা যায়। বানরের সেনা ও মানব সৈন্যরাও আলফাকে ধরার কাজে যুক্ত হয়। আলফা এই সমস্ত থেকে বাঁচতে চেষ্টা করে। এই সময় আলফাকে সাহায্য করার জন্য গ্লিন্ডাও এগিয়ে আসে। গ্লিন্ডা আলফাকে বোঝায় যে তোমার তাদের সাথে থাকা উচিত, কারণ তারা যা করছে তা আমাদের সবার মঙ্গলের জন্য। কিন্তু আলফা গ্লিন্ডার কথা মানে না এবং তাকে বলে যে তাদের উদ্দেশ্য মানুষদের জন্য নয়, বরং প্রাণীদের আমাদের থেকে দূরে রাখার জন্য। তারা প্রাণীদের পিঞ্জরে বন্দি রাখতে চায়, যা আলফা হতে দেয় না। আলফা এখানে থেকে বের হলে দেখেন যে কিছু সৈন্য তার দিকে আসছে। আলফা দ্রুত বইয়ের মন্ত্রগুলো পড়া শুরু করে। আলফা মনে করে যে মন্ত্রগুলো পুনরায় পড়লে সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। বরং তার দিকে একটি ঝাড়ু দ্রুত এগোতে শুরু করে। এটি দেখে বোঝা যায় যে এটি কোনো সাধারণ ঝাড়ু নয়, বরং জাদুকরি ঝাড়ু। অতএব আলফা এটি নিজের কাছে রাখে। এখন সৈন্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। আলফা তাদের বন্দি করার আগেই পালানোর পরিকল্পনা করে এবং গ্লিন্ডাকেও সাথে চলার জন্য বলে। কিন্তু গ্লিন্ডা আলফার সঙ্গে আসতে অস্বীকার করে, কারণ তার স্বপ্ন ছিল জাদু শেখা, যা সে পূর্ণ করতে চায়। গ্লিন্ডার কথা বোঝার পর আলফা এখানে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে সৈন্যরা ভিতরে প্রবেশ করে এবং গ্লিন্ডাকে ধরে ফেলে। তারপর তারা আলফাকে ধরার চেষ্টা করে, কিন্তু আলফা তাদের কাবুতে আসে না। এখানে আলফার শক্তি সক্রিয় হয়ে যায় এবং এই জাদুকরি ঝাড়ুর সাহায্যে আলফা বিল্ডিং থেকে ঝাঁপ দেয়। এই জাদুকরি ঝাড়ুর সাহায্যে আলফা বাতাসেও উড়তে শুরু করে এবং বানররাও তাদের পাখের সাহায্যে তাকে ধরার চেষ্টা করে। তারা ধরার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আলফা বানরদেরকে চতুরতা দেখিয়ে পালাতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে উইজারের শক্তিও ছিনিয়ে নেয়। গ্লিন্ডা এখনও ম্যাডাম মোরেবিয়ার কাছে আছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।